রাজকুমার ও স্বর্ণকলি অনেক দূর পথ পাড়ি দিয়ে এসে দাঁড়িয়েছিল নীলাচল রাজ্যের সীমানায়। আকাশে তখন সন্ধ্যা নেমে এসেছে। চারদিকে অদ্ভুত নীরবতা। দূরে রাজপ্রাসাদের চূড়া দেখা যাচ্ছে, কিন্তু যেন সেটিও অন্ধকারে ঢাকা। রাজকুমার সন্দেহে হয়ে গেল। এখনও তো আমরা রাজপ্রাসাদে ঢুকতে পারলাম না। জানি না এই নীলাচল রাজ্যের মানুষগুলো এত অদ্ভুত কেন। কেউ কোনো কথাই বলছে না রাজপ্রাসাদের বিষয়। এখন আমরা কি করব? কি করে রাজপ্রাসাদের মধ্যে ঢুকব? রাজকুমার বলে, হ্যাঁ স্বর্ণকলি, তুমি ঠিকই বলেছ। আমারও এই রাজ্যের মানুষগুলোকে খুব অদ্ভুত লাগছে। কেউ কারো সাথে তেমন কথা বলে না। আমরা কতজনকে এই রাজ্য সম্পর্কে জিজ্ঞেস করলাম, কিন্তু কেউ মুখ খুলল না। তাহলে তো আমাদের রাজ্যে ঢোকাটা এতটা সহজ হবে না মনে হচ্ছে। এখন আমাদের অন্য কোনো পরিকল্পনা করতে হবে, নইলে তো কোনো উপায় দেখছি না। স্বর্ণকলি বলে, রাজকুমার, এখন তো চারদিকে অন্ধকার নেমে এসেছে। চলুন আমরা গ্রামের মধ্যে যাই। সেখানে গিয়ে হয়তো আমরা সবকিছু জানতে পারবো এই প্রাসাদ সম্পর্কে। মানুষ এই রাজপ্রাসাদকে এত ভয় পায় কেন? কি তার রহস্য? তখন রাজকুমার বলে, ঠিক আছে স্বর্ণকলি, তাই চলো আমরা গ্রামের মধ্যে গিয়ে রাজ্য সম্পর্কে তথ্য খুঁজে বের করার চেষ্টা করি। তারা সেখান থেকে গ্রামের দিকে চলে যায়। গ্রামের মধ্যে ঢুকে তারা কোনো মানুষ দেখতে পায় না। চারদিকে শুধু ফাঁকা নীরবতা, নিস্তব্ধ রাজ্য। এ যেন এক প্রাণহীন রাজ্য। রাজকুমার ও স্বর্ণকলি গিয়ে দাঁড়ায় একটি গাছের নিচে। স্বর্ণকলি বলে, রাজকুমার, দেখেছেন গ্রামটাও কি নিস্তব্ধ? মনে হচ্ছে কোনো মানুষজন নেই এই গ্রামে। সবাই কেমন নিশ্চুপ হয়ে আছে। এর কারণ কি? কিসের ভয়ে মানুষ এতটা নীরব এই রাজ্যে? আমরা তাহলে এখন কি করব? কি করে এই রাজ্যের রহস্য খুঁজে বের করব? তখন রাজকুমার বলে, তুমি চিন্তা করো না স্বর্ণকলি, যে কোনো একটি ব্যবস্থা হয়ে যাবে। কোনো না কোনোভাবে আমাদের ওই রাজপ্রাসাদে ঢুকতেই হবে। সেখানে ঢুকে আমরা রাজপ্রাসাদের পরিবেশ বুঝে জানতে পারব। তারা সেখানে দাঁড়িয়ে এসব বিষয় নিয়ে কথা বলতে থাকে। স্বর্ণকলি ও রাজকুমার সেখানে দাঁড়িয়ে এসব বিষয় আলোচনা করছিল। তখন তাদের দেখতে পায় কুটিরের মধ্যে থাকা একটি বৃদ্ধা মহিলা। বৃদ্ধা মহিলা বলে, কি ব্যাপার? আমগাছের নিচে দেখা যাচ্ছে দুজন ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। ওরা কারা? সন্ধ্যার পরে ওরা ওই গাছের নিচে দাঁড়িয়ে আছে কোন সাহসে? তারা কি কিছুই জানে না? আমার মনে হয় ছেলে মেয়ে দুটো অন্য রাজ্য থেকে এসেছে। আমার তাদেরকে সতর্ক করা দরকার, নইলে ছেলে মেয়ে দুটোকে ওরা শেষ করে দেবে। বুড়িমা এসব বলে একটি বাতি জ্বালিয়ে নিয়ে তাদের দিকে এগোতে থাকে। স্বর্ণকলি ও রাজকুমার বুড়িকে দেখে সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। বুড়ি সেখানে গিয়ে তাদেরকে বলে, তোমরা কে বাবা? তোমরা এখানে কেন এসেছ? আর সন্ধ্যার পরে বাইরে কেন দাঁড়িয়ে আছো? তোমাদের কি প্রাণের ভয় নেই? যে কোনো সময় তোমাদের বিপদ ঘটতে পারে। এই সময় এই রাজ্যের কেউ বাইরে থাকে না। এক্ষুনি তোমরা আমার কুটিরের মধ্যে আসো, নইলে তোমাদের বিপদ হবে। তখন স্বর্ণকলি বুড়িমাকে বলে, আপনি এসব কি বলছেন বুড়িমা? এখনও তো তেমন রাত হয়নি, কেবলমাত্র সন্ধ্যা। এই সময় কি বিপদ ঘটতে পারে? আর এটা তো কোনো জঙ্গল নয়, এটা তো একটি গ্রাম, লোকালয়। এখানে তো মানুষজনের আনাগোনা রয়েছে। তাহলে এখানে সন্ধ্যার পরে কি বিপদ হতে পারে? আমরা অন্য রাজ্য থেকে এসেছি। এ রাজ্যের মানুষগুলো এত অদ্ভুত কেন? কেউ কারো সাথে তেমন করে কথা বলে না। আবার সন্ধ্যা নামতেই সবাই যার যার মতো ঘরে ঢুকে গেছে। একটি কাকপক্ষীও বাইরে নেই। এমন পরিবেশ কেন, আমাকে বলুন। তখন বুড়িমা বলে, তোমাদের এসব কথার উত্তর আমি এখন দিতে পারব না। এখন তোমরা বেশি কথা না বাড়িয়ে এক্ষুনি আমার কুটিরে এসো। তারপর আমি তোমাদেরকে সব কিছু বুঝিয়ে বলবো। আমি একটি কথাই বলছি, তোমরা এখানে বেশিক্ষণ এভাবে দাঁড়িয়ে থেকো না। তোমাদের বিপদ ঘটতে পারে। আমি তোমাদের ভালোর জন্যই বলছি। এসো বাবা, আমার ঘরে এসো। তখন স্বর্ণকলি বলে, ঠিক আছে বুড়িমা, আপনি যখন এত করে বলছেন তাহলে আমরা আপনার কুটিরে যাচ্ছি।
তবে কুটিরে গিয়ে আমাদেরকে সবকিছু খুলে বলবেন। আমরা এই রাজ্যের মানুষ ও রাজ্য সম্পর্কে সবকিছু জানতে চাই। তখন বুড়িমা বলে, ঠিক আছে বাবা, আমি তোমাদেরকে সবকিছু খুলে বলবো। এখন তোমরা তাড়াতাড়ি আমার কুটিরে এসো, আমার সঙ্গে এক্ষুনি এসো। এই বলে বুড়ি তার কুটিরের দিকে যেতে থাকে। স্বর্ণকলী ও রাজকুমার বুড়ির পেছন পেছন তার কুটিরে যেতে থাকে। বুড়িমা রাজকুমার ও স্বর্ণকলীকে তার কুটিরে নিয়ে এলেন। বুড়িমা বললেন, বাবা, আমি গরিব মানুষ, তোমাদের বসতে দেওয়ার মতো আমার কুটিরে তেমন জায়গা নেই। তবুও যখন তোমরা আমার কুটিরে এসেছ, ওই বিছানার উপর বসো, আমি তোমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। তখন স্বর্ণকলী বলল, বুড়িমা থামুন, এখন আমাদের জন্য আপনাকে ব্যস্ত হতে হবে না। আমরা এখন কিছু খাব না। আপনি আগে আমাদের বলুন, এই রাজ্যের রহস্য কি? মানুষ সবসময় এত ভয় পেয়ে থাকে কেন? কি আছে এই রাজ্যে? কিসের এত ভয় রাজ্যবাসীর? বুড়িমা একটু ইতস্তত করে বললেন, আচ্ছা, তুমি যখন এত করে বলছো তাহলে বলছি। তবে আমি যে তোমাদের একথা বলছি তা যেন কাকপক্ষীতেও টের না পায়, নইলে আমার আর রক্ষা থাকবে না। তিনি গভীর নিঃশ্বাস ফেলে বলতে শুরু করলেন, অনেক বছর আগের কথা। এই রাজ্য খুব সুন্দরভাবে পরিচালনা করতেন মহারাজ। তার কোনো সন্তান ছিল না। পরে তিনি বিয়ে করে আনেন এক হতদরিদ্র মেয়েকে। কিছুদিনের মধ্যেই সেই রানী মা হতে চলেছেন। এই খবরে রাজ্য খুশিতে ভরে ওঠে। মহারাজও খুব আনন্দিত ছিলেন। কিন্তু তারপরই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। আমরা নিজের চোখে দেখিনি, তবে শুনেছি ছোট রানী নাকি ৩টি বানরছানা জন্ম দিয়েছিলেন। এই কথা ছড়িয়ে পড়তেই মহারাজ অপমান ও ক্রোধে তাকে রাজ্য থেকে তাড়িয়ে দেন। তারপর থেকেই শুরু হয় মহারাজের পতনের দিন। ছোট রানীর চিন্তা আর রাজ্যবাসীর আজেবাজে কথায় তিনি ভীষণ কষ্ট পেতেন। ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন এবং একসময় শয্যাশায়ী হয়ে যান। সেই সময় থেকেই রাজ্যে এক কালো ছায়ার আবির্ভাব ঘটে। শোনা যায় ছোট রানী হঠাৎ করেই এক ডাইনিতে পরিণত হয়। লোকমুখে আরও শোনা যায় তার বাবা মাও নাকি ডাইনি ছিল। তারা মানুষের রূপ ধরে মানুষের চোখে ধুলো দিত। মহারাজ যখন অসুস্থ হয়ে পড়লেন, তখনই প্রকাশ পেল ছোট রানীর আসল রূপ। দিন দিন সে আরও হিংস্র হয়ে উঠল। রাজপ্রাসাদের ঘোড়া, হাতি থেকে শুরু করে সব প্রাণী একে একে সেই রাক্ষসীর শিকার হতে লাগল। শেষে সে নিজেই এই রাজ্য নিজের ক্ষমতায় শাসন করতে শুরু করল। মানুষের ওপর শুরু হল জুলুম, অবিচার আর অত্যাচার। প্রাসাদের সব পশু শেষ হয়ে গেলে সে গ্রামে বেরিয়ে পড়ল। রাজ্যবাসীর পালিত পশুগুলোও রক্ষা পেল না। তারপর এলো আরও ভয়ঙ্কর সময়। সন্ধ্যা নামলেই মানুষ উধাও হতে শুরু করল। সবার মুখে শোনা যায় ওই রাক্ষসী নাকি মানুষও ধরে ধরে খায়। তাই ভয়ে কেউ তার বিরুদ্ধে কিছু বলতে পারে না। সন্ধ্যার পর আর কেউ ঘরের বাইরে বেরোয় না নিজেদের প্রাণ বাঁচানোর জন্য। সব শুনে স্বর্ণকলী বলল, তাহলে বুড়িমা, আপনারা ওই রাক্ষসীর বিরুদ্ধে প্রতিবাদ করেননি কেন? সবাই মিলে তাকে শাস্তি দেননি কেন? আর মহারাজ এখন কেমন আছেন? তিনি কি কিছু বলেন না তার ছোট রানীকে? বুড়িমা বিষণ্ণ কণ্ঠে বললেন, মহারাজ এখনও অসুস্থ। তিনি কিছু বলতে পারেন না, শুধু 2 চোখ দিয়ে সব দেখেন। শুনেছি তার মরণ ব্যাধি হয়েছে। কতটুকু সত্যি জানি না, তবে আমার মনে হয় ওই শয়তান রাক্ষসী মহারাজকে এমন অবস্থায় রেখেছে যাতে সে নিজের মতো করে রাজ্য শাসন করতে পারে। এসব কথা শুনে স্বর্ণকলীর চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল। পিতার কথা শুনে সে অঝরে কাঁদতে শুরু করল। স্বর্ণকলীর কান্না দেখে বুড়িমা জিজ্ঞেস করলেন, কি হলো মা, তুমি কাঁদছ কেন? আমার কোনো কথায় কি তোমার কষ্ট হয়েছে? তুমি তো এসব শুনতে চাইছিলে, তাই বললাম। তাহলে এখন কেন কাঁদছ? আর তোমরা এই রাজ্যে কেন এসেছ তাও তো বললে না। স্বর্ণকলী চোখ মুছে বলল, কিছু না বুড়িমা, চোখে কিছু পড়েছিল তাই পানি পড়ছে। আমরা এই রাজ্যে এসেছি এক গুরুত্বপূর্ণ কাজ করতে। জানি না সে কাজে আমরা সফল হতে পারব কিনা। আপনার কথা শুনে এখন ভয় লাগছে,
কিভাবে সব ঠিক করব বুঝতে পারছি না। মনে মনে স্বর্ণকলি ভাবতে লাগল, জানি না আমার পিতাকে ওই শয়তান রাক্ষসী কত কষ্টে রেখেছে, ভাবলেই বুকটা ফেটে যায়। আমি কিভাবে আমার পিতাকে আর আমার রাজ্যকে রক্ষা করব? ওই শয়তান রাক্ষসীর সঙ্গে লড়ব কিভাবে? বুড়িমা স্নেহ ভরে বললেন, আচ্ছা মা, তোমরা এখন এখানে বিশ্রাম নাও, আমি তোমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। এই বলে বুড়িমা সেখান থেকে চলে গেলেন। বুড়িমা সেখান থেকে চলে যাওয়ার পর রাজকুমার স্বর্ণকলিকে বলল, স্বর্ণকলি, বুড়িমার কথা মতো আমাদের এই যাত্রার পথ চলা সহজ হবে বলে আমার মনে হচ্ছে না। আমরা তো সাধারণ মানুষ, একটি ডাইনি রাক্ষসীর সঙ্গে কিভাবে লড়ব? এই রাজ্যের অবস্থা খুবই খারাপ, তাই কেউ রাজপ্রাসাদের কথা বলতে চায় না। সবাই প্রাণের ভয়ে চুপ করে আছে। এখন আমরা কি করব? স্বর্ণকলি গভীর নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ রাজকুমার, বুড়িমার কথা শুনে আমারও বুক কেঁপে উঠেছে। আমি কিভাবে আমার পিতাকে ওই রাক্ষসীর হাত থেকে মুক্ত করব? কিভাবে এই রাজ্যবাসীকে বাঁচাবো? আমি কিছুই বুঝতে পারছি না। তবে আমার মনে হয় আমার এই প্রশ্নের উত্তর একজনই দিতে পারবেন। এই বলে স্বর্ণকলির সাদা পরীকে ডাকতে লাগল। ভালো পরী, আমার ডাকে সাড়া দাও, তোমার সাহায্য আমার খুব প্রয়োজন। স্বর্ণকলির ডাক শুনে সাদা পরী সেখানে উপস্থিত হলেন। তিনি কোমল কণ্ঠে বললেন, কি হয়েছে স্বর্ণকলি? কেন আমাকে ডেকেছ? বলো, আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? স্বর্ণকলি বলল, ভালো পরী, আমি আপনার কথা মতো নীলাচল রাজ্যে এসেছি, কিন্তু এখানে এসে দেখছি সবকিছু ভয়াবহ। এই রাজ্য নাকি এক রাক্ষসী ডাইনি শাসন করছে, আর আমার পিতা এই রাজ্যের মহারাজ অসুস্থ অবস্থায় পড়ে আছেন। আমি কিভাবে ওই রাক্ষসীকে পরাজিত করব? কিভাবে আমার পিতাকে আর এই রাজ্যবাসীকে বাঁচাবো? আমি তো একজন সাধারণ মেয়ে, আমি কি পারব? সাদা পরী মৃদু হেসে বললেন, স্বর্ণকলি, আমি তো আগেই বলেছি, তুমি সাধারণ মেয়ে নও, তুমি শুভ শক্তির প্রতীক। তোমার সোনালি চুলে রয়েছে আশ্চর্য ক্ষমতা। তোমার ভেতরে এমন শক্তি লুকিয়ে আছে যা তুমি নিজেও জানো না। সেই শক্তিকেই জাগিয়ে তুলতে হবে। মনে রেখো, শুভ শক্তি সব সময় অশুভ শক্তির চেয়ে শক্তিশালী। তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখো, তবে সেই রাক্ষসীকে ধ্বংস করতে পারবে। স্বর্ণকলি বলল, আমি জানি আপনি আমাকে শক্তির কথা বলেছেন, কিন্তু আমি বুঝতে পারি না সেই শক্তি কিভাবে ব্যবহার করব। পরী বললেন, যখন তুমি বিপদের মুখোমুখি হবে, তখন মনকে দৃঢ় করবে, আত্মবিশ্বাস নিয়ে দাঁড়াবে। যদি রাক্ষসী তোমার দিকে আগুন বা তীর ছুড়ে দেয়, তুমি তোমার অন্তরের শক্তি দিয়ে তার মোকাবিলা করবে। তোমার শক্তি তার চেয়ে অনেক বেশি। শুভ শক্তির জয় অবশ্যম্ভাবী। স্বর্ণকলির চোখে তখন দৃঢ়তা ফুটে উঠল। সে বলল, হ্যাঁ ভালো পরী, আমি বুঝেছি। আমি আমার শক্তি দিয়ে রাজ্যকে রক্ষা করব, আমার পিতাকে মুক্ত করব, আর এই রাজ্যে আর কোনো নিরীহ মানুষ রাক্ষসীর শিকার হবে না। তবে আমি কিভাবে প্রাসাদে ঢুকব? পরী বললেন, খুব সাবধানী প্রাসাদে প্রবেশ করবে। আগে রাক্ষসীর মন জয় করতে হবে, তার প্রশংসা করবে, কারণ রাক্ষসীরা প্রশংসা ভালোবাসে। তার বিশ্বাস অর্জন করো, তারপর তার দুর্বলতা খুঁজে বের করো। যখন তার দুর্বলতা জানতে পারবে, তখন তাকে পরাজিত করা সহজ হবে। স্বর্ণকলি মাথা নেড়ে বলল, ঠিক আছে, আমি তার মন জয় করব, তার দুর্বলতা জানব, তারপর সঠিক সময় তাকে পরাজিত করব। পরী বললেন, সাবধানে থেকো, প্রয়োজনে আমাকে ডাকবে। এই বলে পরী অদৃশ্য হয়ে গেলেন। পরী চলে যাওয়ার পর স্বর্ণকলি রাজকুমারকে বলল, আপনি সব শুনেছেন। আমাদের আগে রাক্ষসীর মন জয় করতে হবে, তারপর তার দুর্বলতা জানতে হবে। রাজকুমার বলল, ঠিক আছে, আমরা পরিকল্পনা করে এগোব। এখন বিশ্রাম নাও। দুজনেই শুয়ে পড়ল, কিন্তু স্বর্ণকলির চোখে ঘুম এলো না। সে মনে মনে কাঁদতে লাগল। মা, তুমি যদি জানতে পিতা কত কষ্টে আছেন। বাবা, তুমি চিন্তা করো না, আমি খুব শিগগিরই তোমাকে মুক্ত করব। অন্যদিকে রাজকুমারও ঘুমাতে পারল না। সে মনে মনে প্রার্থনা করল, হে আল্লাহ, আমার স্বর্ণকলিকে রক্ষা করো। সে যেন রাক্ষসীকে পরাজিত করে তার রাজ্য ও পিতাকে রক্ষা করতে পারে। রাত গভীর হল, কিন্তু তাদের হৃদয়ে জেগে রইল
আশা ও দৃঢ় সংকল্প। ওয়ালাইকুম বন্ধুরা, আমি স্বর্ণকলি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের কার্টুন গল্পটি আপনাদের কেমন লেগেছে? ভালো লেগে থাকলে কমেন্টে বলে যান। আর পরবর্তী পর্ব দেখতে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ বন্ধু, লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ বন্ধুরা।